দুটো প্রশাসনিক বৈঠক দেখলাম মুখ্যমন্ত্রীর, একদম সর্বসম্মুখে উনি বললেন যে আর তো সহ্য করা যায় না, ট্রিপল একটা করে লাগাচ্ছে, রোজ একটা করে হকার বাড়ছে, এভাবে রাজ্যের আইডেন্টিটি বদলে যাচ্ছে। উনি কিন্তু বাংলা, বাঙালি, বিহারি, গুজরাটি, মারোয়ারি সব গুলিয়ে ফেললেন বিষয়টা হচ্ছে বাংলা বাঙালিদেরই থাকবে, এইরকম একটা দাবি। দ্বিতীয় প্রশাসনিক বৈঠকে আমরা দেখলাম 1 মাস সময় দেওয়ার কথা বললেন। তাহলে সময়টা কি আগে কথা বলে দেওয়া যেত? কি হবে এতগুলো হকার, তাদের রুটি পরিবার কি হবে? প্রথমত আমার অবাক লাগে সুমিত, যে এখনো 12 বছর 13 বছর হতে চলো প্রায়, তোমরা এখনো ভাবো, মুখ্যমন্ত্রী ট্র্যাক রেকর্ড দেখেও তোমরা ভাবো যে উনি মানে সঙ্গতি নিয়ে কথা বলবেন। অ্যাস্টিউট পলিটিশিয়ান আমি বারবার বলি, এবং উনি সমস্ত কিছু করেন মানুষকে দেখানোর জন্য, করবার জন্য, মানে মানুষের জন্য করার নয়। যার জন্য ওনাকে নিজেকে বলতে হবে আমি মানুষকে ভালোবাসি, আমি মানুষকে ভালোবাসি, আমি মানুষের জন্য করতে চাই। এগুলো মুখে বলার হয় না, এগুলো করতে হয়, করে দেখাতে হয়। তুমি যখন হকারদের কথা বলছো, আমার মনে আছে উনি বারবার এমন, উনি প্রথম বৈঠকে আমি সেটা পুরোটা দেখেছিলাম, বিকজ আই নাথিং এলস টু ডু, মানে ওই জন্যই দেখেছিলাম, আমার বিশেষ কোনো ইন্টারেস্ট ছিল না দেখবার। যাই হোক, মুখ্যমন্ত্রীর বক্তব্য দেখতে হয়, উনি বারবার 2-3টে কথা বলে যাচ্ছেন। এক হচ্ছে যেখানে সেখানে ত্রিপল লাগিয়ে বসে পড়ছে, যেন তারা ছাড়পোকা, মানে অন্য একটা খাট থেকে আরেকটা খাটে যাচ্ছে, তারা মানুষ নয়, তাদের রোজগার করার কোনো অধিকার নেই। আরেকটা কথা উনি বললেন যে ওরা দিয়ে থুয়ে খাও, দিয়ে থুয়ে খাওয়াটা বললো কাকে? মানে যারা অথরিটিতে আছে, যারা সরকার চালাচ্ছে, তাহলে এই হকাররা দিচ্ছে সেই দেওয়াটা বা যেটা পাচ্ছে এই মিউনিসিপ্যাল অথরিটিরা, তারা তাহলে কি কালীঘাটে দিচ্ছে না, সেই জন্য দিয়ে থুয়ে খাও বলছেন। মানে ভীষণ কনফিউজিং কথাবার্তা। তারপরে আরেক জায়গায় আমি শুনলাম ওই একই বৈঠকে যে অমুক অমুক জায়গায় নাকি ডার্টি করে রাখছে হকার, তারা জীবিকা করছে, সেখানে নাকি তারা ডার্টি করে রাখছে। মানে এই লন্ডন করতে গিয়ে যিনি হঠাৎ লন্ডনের ভাষায় এ ধরনের কথাবার্তা বলতে শুরু করলেন, যে নাকি ভীষণ জনদরদি, নিজেই বলেন জনদরদির কিছুই আমরা অন্তত দেখতে পাই না। যাই হোক, তারপরে পরের দিনই আমি দেখলাম, ও হ্যাঁ, আরও আরেকটা কথা বললেন বৈঠকে, পুলিশটা নাকি চোখে দেখতে পায় না। পুলিশটা দেখবে কি করে? প্রথমত পুলিশ মন্ত্রী উনি নিজে, 13 বছর ধরে উনি দেখতে পেলেন না যে এসব করছে, পুলিশকে দেখার উনি টাইম দেন না। আমি পুলিশকে এখানে পুরোপুরি দোষ দিতে পারছি না, তার কারণ পুলিশকে উনি ব্যস্ত রাখেন। অভিষেকের ভাই না বোন কার বিয়ে হলো, নর্থ বেঙ্গলে ফুড প্যাকেট গোছাচ্ছিল। কালীঘাটের কিছু হলো, ম্যাক্সিমাম পুলিশ তো ওনার আর আরও বেশি বোধহয় অভিষেক ব্যানার্জি সিকিউরিটিতে কেটে যায়। পুলিশকে উনি কাজই করতে দেয় না। পুলিশ যদি কিছু করে, 4টে নেতা ওখানে গিয়ে পৌঁছে গিয়ে মুখ্যমন্ত্রীকে খবর দিয়ে পুলিশকে তৎপানো হবে। তো সেই জন্য পুলিশকে উনি হঠাৎ এখন জেগে উঠে 13 বছর পর বললেন যে পুলিশ কিছু করে না, এইগুলো একটু খটকা লাগছিল। পরের দিনই আমি দেখলাম রাস্তায় নেমে পড়লে পুলিশরা, কাউন্সিলররা, সল্টলেকের কাউন্সিলর এই চেয়ারম্যান তো আবার অ্যাপোলোজাইজ করলেন, আমি কান ধরছি, আমি ভুল করেছি, অমুক করেছি, তমুক করেছি। উনি 2-3টে নাম বলেছিলেন, মুখ্যমন্ত্রী 2-3টে নাম বলেছিলেন, সুজিতের কথা বলেছিলেন। কেন যে উনি সুজিতবাবুর কথা বললেন আমি জানি না, উনি ফায়ার, হ্যাঁ ধমকের সুরে, সবকটায় ধমকের সুরে, যে ওনারা জেনে শুনে করাচ্ছে এটা। তাহলে কি ফায়ার মন্ত্রী মানে ফায়ার ডিপার্টমেন্টে ছেড়ে তোলাবাজি করছে, সেই তোলাবাজিটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছচ্ছে না বলে মুখ্যমন্ত্রীর অভিযোগ। হ্যাঁ, মুখ্যমন্ত্রী নিজেদের লোককে বকবেন, মারবেন, ধরবেন, কি করবেন সেটা আমার জানার কথা নয়। নেক্সট যেটা পরের দিন আমরা দেখলাম যে একেবারে ওয়ার ফুটিংয়ে, এতদিন ধরে কিছু হচ্ছিল না, ওয়ার ফুটিংয়ে এক্ষুনি সব ভেঙে পেলো, এক্ষুনি সরিয়ে পেলো। তো সে যে গরিব মানুষদের ইন্ডাস্ট্রি নেই পশ্চিমবঙ্গে, যে গরিব মানুষদের আর কোনো রোজগারের উপায় নেই, তারা তোলা দিয়ে বসেছে। মানে তারা যখন যেখানে বসছে, ডেফিনেটলি বেশ কিছু লোক আছে তৃণমূলের মধ্যে এবং তৃণমূল নেত্রীর জ্ঞাতার্থে, যারা এরা টাকা দিয়ে, ওরা মানে হকাররা এদের টাকা দিয়ে বসেছে, এবং বসতে বসতে ন্যাচারালি অলমোস্ট সেমি পারমানেন্ট স্টল করে ফেলেছে। বহু হকার কিন্তু শুধু যে ত্রিপল টাঙিয়ে থাকে তা নয়, রীতিমতো সেমি পারমানেন্ট একটা স্ট্রাকচারও করে গিয়েছে, যেখানকার হাওড়া, গড়িয়াহাট, সল্টলেক,
সেক্টর 5, এগুলো তো বহু জায়গায় ওরা অলরেডি মানে ওরা পার্মানেন্ট হয়ে গেছে ওখানে, ছাদনা ফাতনা দিয়ে রীতিমতো জমিয়ে ব্যবসা করছে ওখানে। প্রশ্ন এখানেই আমি বলছি যে কোনো হকার বসবে তো একদিনে দুম করে বসানো যায় না। আমি সেটাই তো বলে যাচ্ছি, একেবারে প্রকাশ্যে চোখের সামনেই বসেছে, আমি সেটাই বলছি। কর্পোরেশনের ঘাড়ে উঠে পড়েছে, কেউ দেখছে না, কাউন্সিলররা কে কত টাকা নিচ্ছে, এও কি এক ড্যামেজ কন্ট্রোলের মধ্যে পড়ল? আমি সেটাই তোমায় বলছি যে 13 বছর ধরে এটা তো রাতারাতি এসেই তারা আজ বসেছে কালকে হয়েছে তা তো নয়, এতদিন ধরে তাহলে কি ওরা দেখতে পায়নি? মুখ্যমন্ত্রী দেখেনি, পুলিশ তো দেখেনি, বলছে পুলিশ দেখার সময় কোথায় পেয়েছে, দেখেনি। তার কারণ আমি যেটা এতক্ষণ ধরে বললাম যে এরা প্রত্যেকেই যেখানে বসেছে তারা টাকা দিয়ে বসেছে, কোথাও না কোথাও একটা ইলিসিট আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এই কাউন্সিলরদের সঙ্গে বা লোকাল পুলিশ থানার সঙ্গে। আমি জানি এটা, কারণ আমি জানি ফুচকাওয়ালারাও যেখানে বসে তারাও অমুক জায়গায় টাকা দিয়ে বসে। ট্রেড লাইসেন্সের কথা মুখ্যমন্ত্রী বলছে যে ট্রেড লাইসেন্সের সময় নাকি কর্পোরেশন ঘুষ নেয়। মুখ্যমন্ত্রী জানে না, আমরা সবাই জানি যে একটা কিছু যদি করতে যাও কর্পোরেশনকে টাকা দিতে হবে, ওখানে গিয়ে টাকা দিতে হবে, তারা আবার দেখতে আসে তখন টাকা দিতে হয়। ঘুষ খেয়ে এই সরকারটা বিশাল মানে ফুলে ফেপে বুড়ো আঙুল কী বলে কলা গাছ হয়ে গেছে প্র্যাকটিক্যালি। আচ্ছা, এবার আসছি রেমেডি কী হবে ওনার। তোমার মনে থাকবে অপারেশন সানশাইনের সময় আমি বিজেপির মুখপাত্র, আমি বলছি না যে সিপিএম খুব ঠিক কাজ করেছে, কিন্তু সিপিএমের একটা স্পেসিফিক রিহ্যাবিলিটেশন পলিসি ছিল যেটা আমাদের ক্ষেত্রেও আছে। আমরাও যখন আমরা একবারও বলছি না যে হকার রেখে দাও কি পেভমেন্টটা যেটা ফুটপাথ সেটা মানুষের হাঁটার জন্য এটা হ্যাজার্ডাস হয়ে যাচ্ছে, অনেক দিন ধরে আমরা এটা বলে যাচ্ছি, কিন্তু আমরা একবারও বলিনি যে গরিব মানুষদের আর কোনো রোজগার করার সুযোগও তোমরা দেবে না, ইন্ডাস্ট্রিও আনবে না, অথচ তাদের পিটিয়ে রাতারাতি বের করে দাও। এই যে রিহ্যাবিলিটেশন প্রসেসের কথা আমি যে সিপিএমের সময়কার বলছি, প্রত্যেকটা লিগাল বা ইললিগাল কোয়াজি লিগাল ট্রেড ইউনিয়ন আছে, এই সমস্ত ট্রেডার্স যারা যারা রাস্তায় বসে তাদের এক একটা গ্রুপ আছে, তাদের রিপ্রেজেন্টেটিভ আছে, হকার্স ইউনিয়ন আছে, তাদের সঙ্গে কথাবার্তা বলে নয় তাদের অন্য জমি দাও, সেখানে তাদের রিহ্যাবিলিটেশন করো, বা তাদের সঙ্গে কথা বলো যে ভাই তুমি কাকে টাকা দিয়ে বসেছো সেই নামগুলো বলো। দ্যাট ইজ আ ওয়ে অফ ডুইং দিস। এইভাবে কি রাতারাতি আজকে বললো কালকে হঠাৎ করে পরিষ্কার করে দিল? তবে আমি এটা তোমার মাধ্যমে আমি আশ্বাস দিচ্ছি হকারদের ফেরত আসবে, তার কারণ মুখ্যমন্ত্রী যেটাই করে সবটাই প্লেইং টু দ্য গ্যালারি। সামনে 4টে বাই ইলেকশন, ওই জন্য এখন উনি একটু হম্বিতম্বি করছেন। উনি দেখাচ্ছেন যে আরবান ভোটসগুলো ওনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। আরবান ভোটস মানে মূলত শহরবাসী, এই হকারদের ভোট এই মুহূর্তে ওনার লাগবে না এখন, কারণ তারা আসে মফস্বল থেকে, তারা এসে এখানে ট্রেডিংটা করছে। এই মুহূর্তে এই হকারদের ভোট মুখ্যমন্ত্রীর দরকার নেই, এই জন্য আপাতত তাদের চোখের সামনে থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। যারা টিকে যাবে এই 2-4 দিনের ব্যাপার, তারা আবারও ফেরত আসবে এবং রমরমিয়ে করবে এই কাউন্সিলরদের সঙ্গে, আবারও একটা আন্ডারস্ট্যান্ডিং হবে। কিন্তু ইতিমধ্যে যেটা উনি করছেন সেটা ভীষণ দৃষ্টিকটু। কিছু জায়গায় তুলছে, কিছু জায়গায় তুলছে না। রাজাবাজারে কিন্তু কোনো রেড হয়নি। রাজাবাজারে এই যে লাইন দিয়ে ফলের দোকান, অমুক দোকান, তমুক দোকান, লোহার হার্ডওয়্যারের দোকান পর্যন্ত হকার পরিবেষ্টিত। তো তাদের উনি চোখে পড়ছেন না, কারণ ওরা তো দুধেল গরুর কমিউনিটির লোকজন, ওটা বসবে না। গড়িয়াহাটে মারধর করছে, সল্ট লেকে মারধর করছে, এইটা কি মুখ্যমন্ত্রীর কাজ? না, একেবারেই। আমরা মুভমেন্টের কথায় যদি যাই, মমতা ব্যানার্জি সেই সময় কিন্তু একটা মুভমেন্টে একদম রণংদেহী মূর্তি ধারণ করেছিল এবং অপারেশন সানশাইন নিজে ফুটপাতে বসেছিলেন। উনি বসেছিলেন গড়িয়াহাটে ফুটপাতে, হকার উচ্ছেদ হয়েছিল এতে। বিজেপি কতটা পাশে থাকছে? আমি তো বিজেপির মুভমেন্ট দেখতে পাচ্ছি না কলকাতায়, এইটার কি হবে? না, এই মুহূর্তে তো এটা তো আমাদের মুভমেন্ট বলতে শুভেন্দু দা নিয়ে বলেছেন, সুকান্ত দা বলেছে, আমরা প্রত্যেকেই এটা নিয়ে টেলিভিশনে বসেছি। আই এম শিওর আমাদের ট্রেডার্স ইউনিয়নরাও এই নিয়ে আন্দোলন করবে। হ্যাঁ, এই মুহূর্তে তো রাস্তায় আমরা নেই, তার কারণ আমাদেরও 4টে বাই ইলেকশন চলছে, আর আমরা জানি এটা নিয়ে 2 দিন পর আবার এরা এখানেই বসে যাবে। ওরা এটা নিয়ে ভাবার দরকার আছে, কিন্তু আমার মনে হয় না 2-4 দিন পর এই যে বাই ইলেকশনটা হয়ে যাক আবারও ওরা রাস্তায় বসে যাবে। বেশ, চোপড়ার ঘটনার দিকে একটু নজর রাখতে হবে, একদম প্রকাশ্য দিবালোকে। আমি ঠিক এভাবে জানতে চাইছি যে কোনো সভ্য সমাজে দিবালোকে এরকম ঘটনা ঘটতে পারে যেটা চোপড়ায় ঘটতো, তারপরে বিধায়কের ওই বক্তব্য শরীয়ত আইন টেনে আনলেন, ওখানে নাকি ওরকমই হয়।
আমি বলছি কীরকম হয়? মঙ্গল গ্রহে না, তো পৃথিবীতেই আমরা বাস করি, এই সভ্য সমাজে এই চিত্র দেখা যায়? সুমিত, তোমাকে দুটো বই পড়তে বলবো। খালেদ হোসেনের দুটো ইংরেজি বই আছে, 1000 Splendid Suns আর কাইট রানার। এই দুটো ডেফিনেটলি পড়বে। পড়ে বরঞ্চ তুমি আমার সঙ্গে এটা আরেকটা ইন্টারভিউ নাও। ইতিমধ্যে আমি তোমায় বলে দিই, এই দুটো বই হচ্ছে আফগানিস্তানের তালিবান যে সময় ঢুকে গেছিল সেই সময়কার সামাজিক অবস্থা, এবং সেখানে দুটো বইতেই দেওয়া আছে। কাইট রানার হচ্ছে মেল ওরিয়েন্টেড, মানে পুরুষতান্ত্রিক, এবং 1000 Splendid Suns হচ্ছে মহিলা কেন্দ্রিক, মানে মহিলাদের দিক থেকে তালিবান সোসাইটিটা কিভাবে দেখা হচ্ছে। এবং সেখানে বারবার এই যে বিধায়ক যেটা বলেছেন যে শারিয়াত ল এরকম হতেই পারে, মহিলা অসভ্য, মহিলাটা অসভ্য, এবং মুসলমান আইনে মানে শারিয়াত আইনে নিয়মই আছে নাকি যে মহিলাদের পিটিয়ে পাবলিকলি পেটানো যায়। এই কথাটাই কিন্তু আমি বলছি এই দুটো বইতে আছে। এবং তালিবান এই হিসেবেই চলে যে ওরা একদম পাবলিকলি মহিলাদের বেতপেটা করে, মারধর করে, স্টোনিং করে, পাথর দিয়ে মারে, এবং মানে ওদের এটা নিয়ে কোনো রকম কোনো অনুতাপ নেই। সিমিলার কেস আমরা দেখছি এইখানে। আমার এখানে বেশ কয়েকটা কথা বলার আছে। এক হচ্ছে ভারতবর্ষে শারিয়াত ল চলবার কথা নয়, তার কারণ দিস ইজ এ সেকুলার কান্ট্রি। এতদিন ধরে আমরা শুনছি যে বিজেপি নাকি এটাকে হিন্দু রাষ্ট্র করেই ফেলেছে, করার চেষ্টা করছে, আর তাদের আর কোনো কাজ নেই, এটাই আমরা করে যাচ্ছি। কিন্তু কনস্টিটিউশন যেভাবেই হোক, ইন্দিরা গান্ধী লুকিয়ে হোক, কিচেন ক্যাবিনেট দিয়ে রাত্রিবেলা হোক, সেকুলারটা প্রিয়াম্বলে ঢোকানো হয়েছে। তো সেই জন্য এখনও অবধি ভারতবর্ষে কিন্তু আজকে থেকে মানে 1 জুলাই থেকে ন্যায় সংহিতা শুরু হয়েছে, বাট ইন্ডিয়ান পিনাল কোড অবধি পিনাল কোডেই এই জিনিসগুলো চলতো, যার জন্য ক্রিমিনাল কোডটাও কিন্তু ভারতবর্ষের আইন অনুযায়ী চলতো। কিন্তু এই যে বারবার শরিয়ত ল বলবার সাহস হচ্ছে, এবং আজকেও মানে তুমি আমার বাড়িতে ঢোকার আগে অবধি ইন্টারভিউ আমি দেখলাম যে এই লোকটা কিন্তু বলেই যাচ্ছে যে শরিয়ত লতে তো এটা আছে, এটা এমন আপনারা কেন মানে মিডিয়া বেশি বাড়াচ্ছে। তাহলে আইপিসির দরকার কি? আমার এটাই প্রশ্ন, ইন্ডিয়ান পিনাল কোড নিয়ে আমি এতক্ষণ ধরে বলছিলাম যেটা প্রয়োজন কি আছে। তাহলে তোমরা ধরেই নিচ্ছ, তোমরা এতটা সাহস দেখাচ্ছ যে এইটা তার মানে তোমরা মুসলমান রাজত্ব করেই ছাড়ছ। আমার এখানে এই যে বারবার যে কি নামের হুমায়ুন কবির বলেছিল যে ভাগীরথীতে ফেলে দেবে হিন্দুদের, 30% হিন্দুরা মানে ওরাই রাজ করবে, এবং মুখ্যমন্ত্রী এখানে কিন্তু কোনো কথা বলছে না। গতকাল আমি তৃণমূলের বক্তারা যখনই আমরা টিভিতে এই নিয়ে কথা বলি, তারা বলছে আরে অ্যারেস্ট তো করা হয়েছে, মুখ্যমন্ত্রী তো তাকে সাসপেন্ড করে দিচ্ছে। সাসপেন্ড? একে তো ধরে চাপকানো উচিত, যেভাবে মহিলাকে পিটিয়েছে ওইভাবে কেউ একজন পুলিশের কেউ একজন ওকে ধরে জেলে পুরে পেটানো উচিত একে। এবং বলছে যে অ্যারেস্ট করেছে। তুমি অ্যারেস্টের নমুনা দেখেছো সুমিত? তো মনে হচ্ছে বেড়াতে যাচ্ছে, সঙ্গে বাউন্সার ঘুরছে। ঠিক শাহজাহান, একদম শাহজাহান। আমি সেই দিন বিকেলবেলা ন্যাশনাল চ্যানেলে একটা বলছিলাম যে সে তৃণমূলের প্রবক্তা চেঁচিয়ে যাচ্ছে, অর্ধেক ভালো করে ইংরেজি বলতে পারে না, যাই তারা চিৎকার করে যাচ্ছে যে অ্যারেস্ট তো গিয়েছি, অ্যারেস্ট তো গিয়েছি। অ্যারেস্ট গিয়েছি করেছি নয়, অ্যারেস্ট তো করা হয়েছে সেসব নয়। মানে ইংরেজি বাংলা হিন্দি মিলিয়ে এটা কি জগা খিচুড়ি ভাষায় বলে যাচ্ছে। কিসের অ্যারেস্ট? এটাকে অ্যারেস্ট বলে? মানে আমরা যখন অ্যারেস্ট দেখি, কাউকে যখন অ্যারেস্ট করছে মাথা চাপা দেওয়া থাকে, হাতে হ্যান্ডকাফ থাকে, অন্তত একটা হ্যান্ডকাফ পুলিশের হাতে থাকে, আরেকটা রিস্টে থাকে, সেসব কোনো বালাই নেই এদের। ঠিক শাহজাহানের সময় আমরা যেটা দেখেছিলাম এখানেও তাই। এবং যেটা লজ্জার কথা হচ্ছে, মহিলাকে দিয়ে একটা বিবৃতি করিয়েছে টিভিতে, এই ভিডিও করে এখন সেটা চালানো হচ্ছে। মানে কতটা ভয় আছে মহিলা বলছে আমার ভীষণ লজ্জা করছে যে আমার নাম করে এটা কেউ ভিডিও করে সার্কুলেট করেছে। মানে ওনাকে যে রাস্তায় ফেলে এইভাবে পেটানো হলো, মানে একদম স্পেসিফিক বডি পার্টসে, সেইটা নিয়ে ওনার কিছু বলার নেই। কিন্তু উনি কি বলছেন, তুমি এটাও বোধহয় জানো যে ব্যাঙ্গালোরে যে ছেলেটা ভিডিওটা সার্কুলেট করেছে, যে ভিডিও করেছে, তার বাড়িতে তালা দিয়ে দিয়েছে। সে থাকে না কিন্তু ওখানে, তার বাড়িতে তালা দিয়ে দিয়েছে, এটা মিডিয়ায় দেখাচ্ছে। মানে এইরকমভাবে একটা আইন চলছে, মানে আইনি শাসন চলছে, নাকি শাসকের আইন বলবো এটা আমি, যে মুখ্যমন্ত্রী জানে না, ওখানকার পুলিশ জানে না,
ওখানেও তুমি যদি যারা যে মিডিয়ার ওখানে ঘুরছে, আমি জানি না তুমি গেছো কিনা ওখানে, তাদের আমি ইন্টারভিউ দেখছিলাম, মানুষ বলছে যে পুলিশের কাছে আমরা যাবো কী করে। সেম ঘটনা আমি কিন্তু বারবার বলেছিলাম সন্দেশখালী, তোমরা যখন ইন্টারভিউ নিয়েছিলে, যে আর সমুদ্র, হিমাচল, পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় এটা আছে, যেখানে যেখানে তৃণমূল, একই জিনিস, যে তৃণমূল নেতাদের ভয় পুলিশ এফআইআর পর্যন্ত নেয় না। মানে পুলিশকে যে বলবে গিয়ে যে এই ঘটনা ঘটেছে, সেইটুকু বলবার কারোর সাহস নেই। তো পুলিশে তো পুলিশ প্রমাণই দিয়ে দিল, তাকে তো বেড়াতে নিয়ে যাচ্ছে, কী নাম সে, তো জেসিপি, এমনই তার নাম। এবং সে যাচ্ছে, তার তো কোনো অনুতাপ নেই। এটা প্রথমবার নয়, শুভেন্দুদা আরও আরেকটা ভিডিও রিলিজ করেছে যেখানে উনি এইটাই করে, দ্যাট ইজ হিজ জব, যে নাকি সামাজিক অন্যায় করছে। সামাজিক অন্যায় হচ্ছে কি হচ্ছে না সেটা ডিসাইড করার এরা কে, তাও আমি জানি না। ওদের কে স্বঘোষিত এই অধিকারটা দিয়েছে যে ওরা ঠিক করবে যে কোন মহিলা কার সঙ্গে থাকবে, কে কি করবে। যদি ধরো, আমি এও যদি ধরি যে অমুকের স্বামী তার সঙ্গে থাকে না, বা অমুকের স্ত্রী তার সঙ্গে থাকে না, সেটা স্বামী স্ত্রী পারিবারিক সমস্যা, স্বামী তাকে ছেড়ে দেবে, স্বামী তার সঙ্গে কথাবার্তা বলবে, অশান্তি হবে, ডিভোর্স করে দেবে, পুলিশের কাছে যাবে, আইনি আশ্রয় নেবে, অনেক ব্যাপার, অনেক অনেক রেমেডি আছে। মানে সমাজতন্ত্র চালানোর অনেক আইন কানুন, ভারতীয় ইন্ডিয়ান পিনাল কোড এখন তো নেই, ন্যায় সংহিতায় যে 3টে ঢুকেছে, সেটার মধ্যেও কিন্তু মব লিঞ্চিং এবং মহিলাদের প্রোটেকশন দুটোতে আরও সুন্দর নতুন আইন এসছে। সেই জন্য অপশানস আছে। এদের কে সাহস, ওদের তো জনপ্রতিনিধি করে মানুষ বলেছে যে তোমরা আমাদের সেবা করো, কেউ বলেনি যে তোমরা আমাদের জীবন শাসন করো। এটা কোন অধিকারে তারা করছে আমি তো বুঝতে পারছি না। আর আজও এই লোকটার কোনো অনুতাপ নেই, তাকে নাকি সাসপেন্ড করে দিয়েছে পার্টি, এই হচ্ছে সাসপেনশনের নমুনা, তার তো কোনো ভ্রুক্ষেপই নেই। আমি অবাক হয়ে যাচ্ছি। পুরুষ মানুষ বলছে মহিলাটা তো সামাজিক সব, স্বামী ছেলেকে ছেড়ে দিয়ে সব কিছু, মহিলাটা এই হচ্ছে তোমাদের সম্মান মহিলার প্রতি, তোমার নাকি মহিলা মুখ্যমন্ত্রী। আর তৃণমূল বড়াই করে বলে যে সারা ভারতবর্ষে একমাত্র মুখ্যমন্ত্রী। আমার সত্যি এখানে কিছু আর বলার নেই। ঠিক, বেশ, এবার সংসদে চলে যাব। সংসদে একেবারে প্রথম দিন থেকেই, একেবারে শপথ বাক্য পাঠ করার দিন থেকেই কিন্তু এরা বিতর্ক চলছে। জয় প্যালেস্তাইন বলেছিলেন, কি কারণে বলেছিলেন আসাদুদ্দিন ওয়েসি আমি জানি না, ঠিক ভারতের মাটিতে, তারপরে তিনি অন্যরকম ব্যাখ্যা দিয়েছেন। তার পরবর্তীকালে প্রথম সভাতে প্রত্যেকে বক্তব্য রেখেছে সমস্ত দল, কিন্তু লক্ষ্য ছিল নরেন্দ্র মোদীকে আক্রমণ করা, লক্ষ্য ছিল না কোনো গঠনমূলক কাজের আলোচনা করা। সংসদে যেটা হওয়া উচিত, এটা কখনো উচিত নয় যেটা ব্যক্তিগত কাউকে আক্রমণ করার জায়গা। সংসদ হচ্ছে আইন প্রণয়নের জায়গা, কি করে মানুষের কথাগুলি তাদের পার্লামেন্টে নিয়ে যাওয়ার কথা। সেখানে শুধু নরেন্দ্র মোদীকে আক্রমণ করেই ক্ষান্ত হলে তো হবে না। মানুষ তো এরপরে ইনফ্রাস্ট্রাকচার চাইছে, মানুষ তো চাইছে তাদের ডেভেলপমেন্ট। সে নিয়ে কথা হচ্ছে কোথায়? গোটা সংসদ হাসির রোল, আর না হলে টিকা টিপ্পণীতে চলছে। এভাবে সংসদ চললে কি ভারতের ছবিটা অন্য দেশের কাছে ভালো হচ্ছে? আমার আরও একটু এগিয়ে প্রশ্ন, যে ভারতের মানুষ কি ঠিক যেভাবে পাওয়ার কথা সংসদকে সেভাবে পাচ্ছে? দেখো, যেভাবে পাচ্ছে সেটা তো ভারতবর্ষের মানুষ ঠিক করবে। ভারতবর্ষের মানুষ যাদের অপোজিশনে পাঠিয়েছেন, সেই কনস্টিটিউয়েন্সির লোকেদের একটু ভাবা উচিত যে তারা তো ইলেকশন করে পাঠিয়েছে তাদের। আমি ধরে নিচ্ছি যে স্বতঃস্ফূর্তভাবে তাকেই মনে হয়েছে যে তাদের কথা, মানে কনস্টিটিউয়েন্সি থেকে কেন পাঠায়, যে তাদের কথা সবচেয়ে ভালো করে এই পার্টির এই রিপ্রেজেন্টেটিভ ভালো বলতে পারবে। তো এই যদি তাদের রিপ্রেজেন্টেটিভদের নমুনা হয়, তাহলে সেই কনস্টিটিউয়েন্সির লোকেদের একটু ভাবা উচিত যে তারা সঠিক লোক পাঠিয়েছে কি পাঠায়নি। পার্লামেন্টে আসি। পার্লামেন্টের আমার সীমিত জ্ঞানে বলে যে নতুন পার্লামেন্ট এভরি সেশন প্রেসিডেন্ট একটা স্পিচ দেন, সেটা বেশ কিছুটা লিখিত স্পিচ, মানে রিটেন স্পিচ উনি পড়ে শোনান, এবং সেইটা নিয়ে প্রথমে অপোজিশনের বক্তব্য থাকে, তারপরে রুলিং পার্টির বক্তব্য থাকে, সেটা সাম আপ করেন প্রধানমন্ত্রী, এবং তারপরে রেস্ট অফ দ্য সেশন কন্টিনিউস। এইরকমই হয়, এবং যার যা কনস্টিটিউয়েন্সির বা কান্ট্রি এট লার্জ বিভিন্ন ন্যাশনাল ইস্যু নিয়ে অপোজিশন বলবে, তার উত্তর দেবে সেই আইদার সেই ডিপার্টমেন্ট, মানে যে ইস্যুটা তুলছে
সেই মন্ত্রকের মন্ত্রী উত্তর দেয়, আর একদম শেষে পার্লামেন্টের মানে সেই সেশনের শেষে প্রধানমন্ত্রী এসে একটা সামারাইজড একটা ইনকোয়ারি দেন। এই সিচুয়েশনের মধ্যে আমি এইটুকুই শুধু বলতে পারি যে ভাগ্যিস আজকে লোকসভা টিভি, রাজ্যসভা টিভি আছে, যেখানে কন্টিনিউয়াস কেউ যদি চায় আনএডিটেড দেখতে পারে, মানে এরা যা বলছে, কে ঘুমোচ্ছে, কে জেগে আছে, কে বলছে, কেউ টিপ্পনি মারছে কিনা, কেউ চোখ মারছে কিনা, কেউ মুখ ভ্যাংচাচ্ছে কিনা, কেউ টিভিতে অন্য কিছু দেখছে কিনা, এগুলো সমস্ত কিন্তু সাধারণ মানুষের অ্যাক্সেসেবল। তারা মানে কোনো এডিটিং কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমরা তো খবরে দেখি, অনেকে আমরা আছি, যেমন আমি ভীষণ ভালোবাসি, আমি পুরো স্পিচগুলো শুনি, তো সেই জন্য আমি প্রচুর সময়, আমি যদি বাড়িতে থাকি যতটা সময় আমি বাড়িতে দিতে পারি, আমার টিভিটা চলে, ইনফ্যাক্ট লোকসভা টিভি চলে। সেইখানে 5 মিনিট করে বোধহয় টাইম দেওয়া হয়, 5+2 টাইম দেওয়া হয়। তো সেইখানে একজন জনপ্রতিনিধি, বিজেপির হোক, এনডিএর হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, ইন্ডিয়া অ্যালায়েন্স হোক, আমার মনে হয় যে তার ইউটিলাইজ করা উচিত ওই 5+2 তার মানুষের, মানে যে কনস্টিটিউয়েন্সিতে সে উঠে এসছে তার কি কনসার্ন, এবং সেই কনসার্ন অনুযায়ী দেশের কি কাজ হচ্ছে, তুমি নয় উত্তর চাও আর নয় তুমি উত্তর দাও, ডিপেন্ডিং অন তুমি যে কোন দিকে আছো। এটা তো তারা করছে না। তারা প্রথমত পার্লামেন্টটাকে নামিয়ে এনেছে, এক তো ঘুমানোর জায়গা। আমি দেখলাম যে বোধহয় বিয়ে জেগেছিল, জুন মালিয়া জেগেছিল, আর যাদবপুরের সাংঘাতিক এমপি উনি অন্য কিছু করছিলেন না ঘুমোচ্ছিলেন, আমি ঠিক বুঝতে পারিনি, চোখটা নিচের দিকে ছিল। আর অন্যজন যে মহুয়া ঘুমিয়ে পড়েছিল, ঘুমানো দরকার ছিল, কারণ ওনার তো আবার এনার্জি খরচা হয়ে যায় অন্য কিছু করতে গিয়ে, ওনার এনার্জি রিভাইটালাইজড হয় অনেক কিছু করতে গিয়ে, তো সে ন্যাচারালি দিনের বেলা উনি ঘুমিয়ে পড়তেই পায় না। কিন্তু পার্লামেন্টে যখন ওনাকে কৃষ্ণনগর দ্বিতীয়বার পাঠিয়েছে, এটা তো আমি প্রথমে বলবো যে মুখ্যমন্ত্রী ইচ্ছে করে তাকে কৃষ্ণনগরের সিটটা দিয়েছে। এবং তুমি যদি ইলেকশন ক্যাম্পেইনগুলো মহুয়া মৈত্র ফলো করে থাকো, ওপেনলি বলছে যে নিম পাতা দিয়ে ভোট করানো দরকার। এখন আমি জানি না যে নিম পাতা দিয়ে ভোট করানো দরকারের কীভাবে এটা করছে। দ্বিতীয়ত পাবলিক মিটিং থেকে বলছে যে লাভারিস বাচ্চাদের সরিয়ে টরিয়ে দাও, পাবলিক মিটিংয়ে, এটা অন ক্যামেরা, এটা আমাকে কানে কানে মহুয়া মৈত্র বলেনি। এবং যে ধরনের কথা উনি বলেন, শব্দচয়ন যেটা উনি করেন, ওনার এন্টায়ার শারীরিক ভাষা, চুল ফুল নাড়িয়ে একটা অ্যারোগান্স, এইটাই যদি কৃষ্ণনগর চেয়ে থাকে, আমার এখানে সত্যি কিছু বলবার নেই। আগের বারের পার্লামেন্ট সেশনে ওনাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছিল, বিকজ উনি পার্লামেন্টের পাসওয়ার্ডটা জনসাধারণই বলবো, বিকজ ওইকে দিয়ে দিয়েছিলেন যাতে আরেকটা অফিস থেকে তার কোয়েশ্চেন টাইপ করতে হয়। এবং উনি ক্ষমা চাননি, উনি বলেছেন হ্যাঁ করেছি, বেশ করেছি, এমন কিছু নেই পার্লামেন্টের পাসওয়ার্ডে। তো আমি এক্সপেক্ট করব না যে তাকে দ্বিতীয়বার যখন নিম পাতা খাইয়ে উনি যখন পৌঁছেছেন পার্লামেন্টে, উনি যে হঠাৎ করে ভীষণ মানে সুবোধ বালিকা হয়ে পার্লামেন্টকে সম্মান করবেন বা প্রধানমন্ত্রীকে সম্মান করবেন, আমি এটা আশা করিনি। কিন্তু সেই আশাটাও মানে ওইটুকু একটা নর্মাল মানুষের একটা তো আশা থাকে যে পার্লামেন্টে সেকেন্ড টাইম আসছো, পার্লামেন্টের গরিমা অনুযায়ী কথা বলবে, ওসব উনি ধারেন না। উনি রাহুল গান্ধীকে বলছে রাহুল বসে যাও, উনি প্রধানমন্ত্রীকে বলছেন আরে শুনতে যাইয়ে, অনেকবার তো এসছেন। কনস্টিটিউয়েন্সি কৃষ্ণনগর তো ওনার নয়, প্রধানমন্ত্রী গেছে প্রায় সবকটা কনস্টিটিউয়েন্সিতে, এবং প্রধানমন্ত্রীর একটা সীমিত টাইম থাকে, প্রধানমন্ত্রী শিডিউলে চলেন। প্রধানমন্ত্রী কোনোভাবে বলা যায় না যে ওনারটা শুনে যান, তাহলে ওনার মহুয়া মৈত্র লিখে দেওয়া উচিত ছিল যে আমি যখন বলবো সেই সময় ওনার অফিসিয়ালি রিকোয়েস্ট করা উচিত ছিল প্রধানমন্ত্রীর শিডিউলে যে এটা যেন ইনক্লুড করা থাকে যে মহুয়া মৈত্র যে সময় 5+2 7 মিনিটস ওনার বসে যাওয়া উচিত। প্রধানমন্ত্রীর শিডিউলে নড়চড় হয় না, প্রধানমন্ত্রী উঠে চলে গেছে, ওনার মনেই হয়নি যে মহুয়া মৈত্রের মতন কারোর বক্তব্য ওনার শোনার দরকার আছে বলে। এবং টিপ্পনি, যে অ্যাটিটিউডে উনি কথা বলেন, যে ওনার ইডি নিয়ে কথা, ওনার পার্সোনাল লাইফ নিয়ে কথা, কল্যাণ ব্যানার্জির বিষয়ে আমি আসছি, একটু পরে আসছি। মহুয়া মৈত্র গেল, যে রাহুল করছিল, রাহুল গান্ধী তাকে তো পাপ্পু থেকে ভারতবর্ষের জনতা, একটা কনস্টিটিউয়েন্সির জনতা তাকে লিডার অফ অপোজিশনের জায়গা দিয়েছে। এখন তো দ্যাট ম্যান মাস্ট গ্রো আপ। উনি আমার থেকে 1 বছরের সিনিয়র, বেসিক পলিটিক্যাল ম্যাচুরিটি তো দরকার।
তার তো নাকি জিনসে আছে রাজনীতি করা, আছে মানে ওদের ব্যক্তিগত ফ্যামিলি পরিচয়, ওদের ওখানে রাজনীতি, তো তার তো বেসিক রেসপেক্ট করা উচিত পার্লামেন্টকে। সে তো কোনোদিনই করে না। তোমার মনে থাকবে আগের বার ছুটে গিয়ে মোদিজিকে তোলার চেষ্টা করেছিল মোদিজি অনর, চোখ মারছে কাকে, এবং এইবার যে কথাগুলো বললো, ইনস্টেড অফ যে লিডার অফ অপোজিশন কথা বলছে, তার তো অনেক ইস্যু তোলবার কথা, প্রচুর ইস্যু আছে, কোনো সরকার পারফেক্ট নয়। তো তুমি তোলো সেই ইস্যুগুলো, তুমি মানুষের কথা বলো যে না, রাহুল গান্ধী তুলছে কি ইডি ওনাকে কতক্ষণ 55 আওয়ার্স ওনাকে কোয়েশ্চেন করেছে, ইডি বলেছে তুমি পাথরের মতন বসে আছো, ওইটা নিয়ে তার বেশি কনসার্ন। বলো, নিশ্চয়ই বলো, প্রেসকে বলো। পার্লামেন্টের ওই সময় নষ্ট করার, ওটা তো মানুষের কথা বলার সময়। এবং হঠাৎ করে ভীষণ আমি দেখলাম ধার্মিক হয়ে গেল, মানে এইটা কিন্তু বিজেপির বিশাল জয় যে তাকে হিন্দু করেই ছেড়েছে। তা তো হিন্দু বিরোধী ছিল, যদিও হিন্দু বিরোধী কথাবার্তাগুলো বেরিয়েই এলো, কোনো ছবি দেখানোর কথা নয় পার্লামেন্টে, এটা কিন্তু রুলের মধ্যে আছে। হঠাৎ করে মহাদেবের একটা ছবি নিয়ে, মহাদেবের অভয় মুদ্রা, ত্রিশূল কেন পেছনে, কাকে বোঝাচ্ছে? রাহুল গান্ধী বোধহয় নতুন শিখছে, মহাদেবকে হিন্দুদের চেনানোর দরকার নেই। এবং তার পর মুহূর্তেই বলছে হিন্দুরা হিংস্র, হিন্দুরা মিথ্যাবাদী, হিন্দুরা সেই, যারা নিজেদের হিন্দু বলে। আমাদের হিন্দু নিজেদের বলতে হয় না। ও তো বলছে যে বিজেপি আরএসএস আমরা হিন্দু বলি নিজেদের, আমরা হিন্দু, আমরা গর্ব করে বলি আমরা হিন্দু, এবং আমরা হিংস্রও নয়, আমরা মিথ্যাবাদীও নই। রাহুল গান্ধী সার্টিফিকেটের আমাদের দরকার নেই। আজকে অমিত শাহজি উঠে বললেন এই কথাটা, এবং রাহুল গান্ধীর কথার মধ্যে মানে কিরম ছ্যাবলামি কথা, যে কেন মোদিজি ওকে দেখে হাসে না। তো মোদিজি উত্তর দিয়েছে উঠে যে ওনাকে তো কনস্টিটিউশন বলেছে, গণতন্ত্র শিখিয়েছে যে লিডার অফ অপোজিশনকে ভীষণ গম্ভীরভাবে নেওয়া দরকার, তো উনি গম্ভীরভাবেই নেন। আজকে খেলো হলো কে? রাহুল গান্ধী অ্যাজ এ লিডার অফ অপোজিশন কত বড় জায়গা, সে যেই জায়গাটার মর্যাদাটুকু দিতে পারলো না। আমি কল্যাণ ব্যানার্জির কথা বলছিলাম, তার বিষয়ে আমি সত্যি আমার রুচিতে বাঁধে কল্যাণ ব্যানার্জির বিষয়ে কথা বলতে, যে পার্লামেন্টে থেকে ধনকরজি মানে অ্যাজ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তাকে ইমিটেট করে। এখন এসে সে দুজন টপ নেতা, প্রধানমন্ত্রী, হোম মিনিস্টার, তাকে তুমি পছন্দ নাই করতে পারো, ব্যক্তিগত পছন্দ হতেই পারে, কিন্তু আফটার অল তারা তো একটা জায়গায় আছে। আমার কাছে কোনো দিনও বা আমাদের কোনো নেতার কোনো স্পোক্স পার্সনের কাছে কোনো দিনও মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ আমরা করি না, মুখ্যমন্ত্রীকে আমরা পছন্দ করি না, মুখ্যমন্ত্রীর কার্যকলাপ নিয়ে আমরা চেষ্টা করি ধুয়ে দিতে, কিন্তু কখনো উনি কীভাবে হিন্দি বলেন, উনি কী ধরনের জামাকাপড় পরেন, উনি কি, ওনার অনেক রকম ম্যানারিজমস আছে, সেটা নিয়ে আমরা কিন্তু ব্যক্তিগত কথা কখনো বলি না। কিন্তু এটা কি ধরনের রুচি হচ্ছে যখন আবারও পাঠিয়ে যায়। প্রত্যেকবার পার্লামেন্টে কল্যাণ ব্যানার্জি এমন কাণ্ড করেন যেখানে স্পিকার ওকে জোর করে অ্যাপোলোজাইজ পর্যন্ত করাতে হয়। তোমার মনে থাকবে এর আগে স্পিকার, মানে ওম বিলের আগে যিনি স্পিকার ছিলেন সুমিত্রা মহাজন, এত অসভ্যতা করেছিল কল্যাণ ব্যানার্জি যে কল্যাণ ব্যানার্জিকে অ্যাপোলোজাইজ করতে হতো, তাও তার শিক্ষা হয় না। উনি মনে করছেন যেটা ওনার গণতান্ত্রিক অধিকার, তার সেটাতে তার গণতান্ত্রিক অধিকার উনি মনে করছেন যে উনি যা ইচ্ছে তাই বলতে পারেন পার্লামেন্টে। এবং কিভাবে শ্রীরামপুর জিতেছে, কৃষ্ণনগর মহুয়া মৈত্র জিতেছে, সেটা তো আমরা ভালো করেই জানি। এটা যদি সত্যি সত্যি মানুষের রায় হয় তাহলে মানুষের বোঝা উচিত কাকে পাঠিয়েছে। তারাও তো টিভি দেখছে, লোকসভা টিভি না দেখুক কিন্তু চ্যানেলগুলো তো দেখছে, এক্সট্রাক্টগুলো তো উঠছে, সবার সামনে তো হচ্ছে এটা। তো আমার তো মনে হয় মানুষ বুঝুক কী ধরনের লোক পাঠিয়েছে তারা। কিন্তু আমার এইখানেই প্রশ্ন যে মানুষ কি আদৌ পাঠিয়েছে নাকি মানুষকে কম্পেল করা হয়েছে, মানুষ ভয় দিয়েছে, এটাও তো ডেমোক্রেসিতে একটু দেখা দরকার। আমার একটা ছোট্ট প্রসঙ্গ আমি আজকে দিয়ে শেষ করবো, একদম প্রসঙ্গ শেষের মুহূর্তে ডায়মন্ড হারবার কেন্দ্রে একটু চলে যাব। ব্যাপক জয়, 7,10,000 ভোটে জয়, এ রাজ্যে একটা নজির হয়ে থাকবে। তৃণমূল মুখপাত্ররা বলছে রেকর্ড হয়, রেকর্ড ভাঙার জন্য, এবং অভিষেক ব্যানার্জি সেই রেকর্ড বললেন, এই রেকর্ড বোধহয় আর কেউ ভাঙতে পারবে না। আমি সেদিকে যাচ্ছি না, আমি একটু বিজেপির প্রসঙ্গে যাব। অভিজিৎ বাবু দল থেকে সাসপেন্ড হলেন, তৃণমূলের সঙ্গে যোগাযোগ ছিল বলছে দল। তৃণমূলের সঙ্গে যদি যোগাযোগ থাকে, মাত্র 28 দিনের মধ্যে তৃণমূলের সঙ্গে এত গভীর যোগাযোগ হলো কী করে?
দল 28 দিন আগে জানতে পারলো না যে খবর, সেই খবর ভোটের রেজাল্টের পরের দিন কি করে জানতে পারলো? দলের কি কোথাও এই প্রার্থী সিলেকশনে গোলমাল হয়েছিল বলে মনে হয়? প্রার্থী সিলেকশনে আমি কোনো কথা বলবো না। আমি এইটুকু বলতে পারি, ববি বহু পুরনো কার্যকর্তা, কিন্তু যখন তার শোকজ করা হয়েছে, এটা একেবারেই পার্টির অভ্যন্তরীণ ব্যাপার, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। বাকি রইল তোমার 7 লক্ষ ভোটের অভিষেক ব্যানার্জির 7 লক্ষ ভোটের জয়। যদি 7 লক্ষ ভোট মানুষ দিয়েই থাকে, তাহলে কি প্রয়োজন ছিল যে ববির কাউন্টিং এজেন্ট দিয়ে বের করে দেওয়া, সিপিএমের এজেন্টকে, সিপিএমের ক্যান্ডিডেটকে তার কাউন্টিং এজেন্ট দিয়ে বের করে দেওয়া? তো দেখতে পারতো সবাই মিলে, সবাইকে সাক্ষী রেখে 7 লক্ষ জয়টা হতো। কি দরকার ছিল ইভিএমের ওপর ববির নামে টেপ দিয়ে দেওয়া, যাতে ইভিএম মেশিনটা ওখানে না চলে? এগুলো তো প্রয়োজন ছিল না। তাহলে 7 লক্ষ ভোটগুলো জিতেছে নাকি ছিনিয়ে নিয়েছে, নাকি ভয় দেখিয়ে হয়েছে, নাকি বিভিন্ন ট্যাকটিক্সে হয়েছে, সেটাও তো বোঝা দরকার। না, আপনি জানবেন ডায়মন্ড হারবার কিন্তু মডেল, সেই মডেলের জোরেই এটা আমার জানার দরকার নেই, উনিই বলেন, অভিষেক ব্যানার্জি বলেন যে ডায়মন্ড হারবার মডেল। সে কীরকম মডেল সেটাও তো আমরা দেখেইছি। ডায়মন্ড হারবারে বিন্দুমাত্র কোনো উন্নতি আমি দেখিনি। ডায়মন্ড হারবারে এতদিন ধরে একচ্ছত্র অধিকারে দিয়ে চালিয়ে যাচ্ছে, অভিষেক ব্যানার্জি চালিয়ে যাচ্ছে, এবং বিজেপিকে দাঁত ফোটাতে পর্যন্ত দেয় না। তো এতই তোমার যদি ভরসা থাকে তোমার উন্নয়নের মডেলের ওপর, তাহলে অন্য পার্টির তো আমার মনে হয় এনকারেজ করা দরকার, যে এসে দেখো যে এই হচ্ছে। আমরা এতগুলো রাজ্য আমরা জিতেছি, অনেক রাজ্যে আমরা অনেক কনস্টিটিউয়েন্সি হেরেছি। উত্তরপ্রদেশে আমরা প্রায় 68 আমরা নতুন উড়িষ্যা আমরা জিতেছি। আমি হারার কথা বলছি, আমি হারারগুলোর কথা বলছি, সেখানেও কিন্তু কোথাও ভায়োলেন্স হয়নি। মানে উত্তরপ্রদেশের মতন জায়গায়, যেটা আমাদের স্ট্রং হোল্ড, সেখানে আমরা প্রায় 35টা সিট আমরা পাইনি, মানুষ আমাদের রায় দেয়নি। সেখানে আমরা মানুষকে জোর করতে যাইনি। যদি আমরা জোর করতাম, তোমরা সবাই বলো যোগীজি বুলডোজার ওখানে চালায়, তো এটা তো সবচেয়ে বড় প্রমাণ যে বুলডোজার নিয়ে ভোট আমরা আনি না, আমরা অন্যায়ের বিরোধিতা করি। যেখানে যেখানে অন্যায় হয় সেটার বিরোধিতা করা হয়, কিন্তু আমরা কোথাও জোর জবরদস্তি ভোট চাইতে যাই না। আমরা যাই, আমরা মানুষের সেবার জন্য আমরা যাই, যার জন্য আমাদের জগন্নাথের আশীর্বাদে উড়িষ্যা আমাদের ঢেলে দিয়েছে। ওখানে আর কোনো পার্টি নেই, মানে পুরো বিধানসভায় শুধু আমরা। কেরালা, যেখানে একেবারে খুনোখুনি হয়ে যায়, আরএসএস এর লোকজনকে মেরে ফেলে দেয়, এখনও ওটা কেরালা স্টোরিজ পর্যন্ত হয়ে গেল মুসলমানদের ওখানে এত দাপট, আইএসের দাপট। তো সেইখানে পর্যন্ত একজন লোকসভার এমপি আছে, এবং কেরালা থেকে একমাত্র একজনই মানে নন হিন্দু, উনি খ্রিশ্চান, কোরিয়ান, জর্জ কুরিয়ান, কেরালার, ওনাকে মন্ত্রী করা হয়েছে, ক্যাবিনেটে সাইন করা হয়েছে। অন্ধ্রপ্রদেশ আমাদের। তো সেই জন্য আমি যেটা বলছি যে আমাদের ডায়মন্ড হারবারের মডেল ফলো করতে হয় না, মারধরও করতে হয় না, ভয়ও দেখাতে হয় না, ইভিএমে টেপও লাগাতে হয় না। প্রধানমন্ত্রী তো হেসে বলেও ছিলেন যে আমরা জিতেছি এতগুলো, তো ইভিএম বেঁচে আছে না ইভিএম মরে গেছে। তো এখানে ডায়মন্ড হারবার মডেল নিয়ে আমার মনে হয় না এটা আদৌ এর কোনো সত্যতা আছে বলে। অভিষেক ব্যানার্জি নিজেই বলে যেরকম অনেক কিছু উল্টোপাল্টা অহংকারী কথাবার্তা বলে, এটাও একটা অহংকারের প্রমাণ। অসংখ্য ধন্যবাদ ছাত্রবাদী আমাদের সময় দেওয়ার জন্য।